এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, বয়স কত ভাই? 20 বছর। 20 বছর। জি। জন্ম জেলা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। নূর মোহাম্মদ, বলেন কি গল্প আপনার, একেবারে ছোটবেলা থেকেই শুনি। জি। আমার লাইফে আমি কখনো এই যে লাভ, ভালোবাসা এগুলো নিয়ে কোনো মাথায় চিন্তা ভাবনা আসে নাই। আমি ছোটকাল থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমাকে লেখাপড়া করতে হয়, নিজের জীবনে একটা প্রতিষ্ঠিত হতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। কিন্তু হুট করে আমার জীবনে একটা পরিবর্তন চলে আসে। কিভাবে হয় ঘটনাটা, কি স্টোরিটা? ঘটনাটা হলো, আমি ঢাকা একটা প্রতিষ্ঠানে ইন্টারে ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতাম। তো আমার হলে থাকা আমার এক ফ্রেন্ড ছিল, তো ওরে দেখতাম যে মাঝে মাঝে মেয়েদের সাথে কথা বলতো। আমি বললাম, দেখ আমি তো এগুলো করি না, তা আমার এমন একটা মেয়ে দিয়ে যে আমি কথা বলতে পারি, মাঝে মাঝে একটু সময় দিতে পারি। তো ও বললো যে একটা মেয়ের নাম্বার আছে, তো আমি আননোন নাম্বারে ফোন দিয়েছিলাম, মেয়ে আমার সাথে কথা বলে না, তুই দেখ কথা বলতে পারিস কিনা। আচ্ছা। তারপরে আমি ফোন দিলাম, ও রিসিভ করলো, সালাম ঠালাম দিলাম, আর নাম জিগালো, বললাম নাম বললাম, তো বাড়ি জিগালো, তো আমি ওরে জিগালাম। সব কিছু বলার পরে আমি বলতেছি, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি? তো উনি বলল, আপনাকে চিনি না, জানি না, আপনি আমার ফ্রেন্ড হবেন, এটা কি হতে পারে? আমি বললাম যে চেনা জানা সবসময় হয় না, হ্যাঁ, হুটহাট করে মানুষকে চেনা যায়। তো উনি বলল, ঠিক আছে, হ্যাঁ আপনার ফ্রেন্ড আমি হতে পারি। আচ্ছা। তো এভাবে নিয়মিত কথা বলা শুরু করলাম। মাঝে মাঝে কথা বলতাম, সময় তো পাইতাম না যে অবসর সময় কথা বলতাম। এভাবে চলতে লাগলো প্রায় 3 মাসের মতন। এভাবে আমরা ফ্রেন্ড ভাবে চলাফেরা করলাম। এর মাঝে ওকে একটা প্রশ্ন করছিলাম, তোমার কি বিএফ আছে? সে বলছিল, হ্যাঁ আমার বিএফ আছে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে সে হুট করে আমার কথাবার্তা, চাল চলন সব কিছু দেখে বলতেছে, দেখো আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছিলাম, আমার বিএফ আছে, আসলে কিন্তু আমার বিএফ নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো কথা বলার মাঝে দিয়ে হুট করে একদিন আমি তাকে প্রপোজ করে বললাম, আমি তোমাকে পছন্দ করি, তোমার কথা খুব মিষ্টি লাগে আমার কাছে। তো ও বলল, কেমন না, আমরা ফ্রেন্ড ছিলাম, হঠাৎ করে ভালোবাসা প্রপোজ করে ফেললা। আচ্ছা, পরে আমি বললাম, আমার আনসারটা দিও। ও পরের দিন বলল, হ্যাঁ ঠিক আছে, আমিও তোমাকে লাভ করি, হয়তো বলতে পারি নাই। তারপরে এইভাবে আমরা কথা বলতে বলতে অনেকটা মায়ায় জড়িয়ে পড়লাম তার সাথে। আচ্ছা। তো এভাবে প্রায় আমাদের 4-5 মাস চলে যাওয়ার পরে, মানে ওকেও আমি লাভ করতাম, ও আমাকে লাভ করতো। এমন লাভ ছিল যে আমরা যে নামাজের সময় বলতাম নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, পড়ার সময় লেখাপড়া করতে হবে, এমন একটা সিস্টেমে ছিলাম। তো এভাবে ওর মা তো বাড়ির থাকে, আব্বু বাড়ির থাকে না, তো ওর মা সব কিছু ফলো করতেছিল। তো একদিন বলল, কিরে তুই নামাজ পড়তে না আগে হুট করে তোর মধ্যে এত পরিবর্তন? তো সমস্ত বিষয়গুলো তার মার সাথে শেয়ার করলো। তোর মা খুব আনন্দের সাথে আমার কাছে একদিন কথা বললো যে আমার মেয়ে তোমার দ্বারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগে এলোমেলো হয়ে চলতো, নামাজ পড়তো না, হ্যাঁ পর্দা করতো না, তোমার কথা দেখি মাশাআল্লাহ আমার মেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে। আমার সাথে কথা বললো, ওনার সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। তো হুট করে সে একদিন নানি বাড়িতে গিয়েছিল, তো ওর নানির সাথে সবকিছু শেয়ার করলো। ওর মাও বললো যে আমার মেয়ে তো এমন পরিবর্তন হয়েছে একটা ছেলের জন্য। আচ্ছা। ছেলেটা নামাজ টামাজ পড়ে, আচার আচরণ ভালো। তো ওনার নানি বাড়িতে যাওয়ার পরে ওর নানির সাথে আমি কথা বললাম, সালাম ঠালাম দিলাম। খুব মানে এত ভালো লাগছে ওনার, যা বলার বাইরে।
তো উনি বললো দেখো তোমার কথাবার্তা তো অনেক ভালো, আমার নাতিনও অনেকটা পরিবর্তন হয়েছে, তুমি একদিন আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখি তুমি কেমন। তো কোরবানি পর্যন্ত কি মেয়েটার সঙ্গে আপনার দেখা হয়েছে? না, এর পর্যন্ত আমার দেখা হয়নি, ফোনে কথা হচ্ছে। তো হুট করে কোরবানিদের 2 দিন পর আমি ওই জায়গায় গেছি, নানির বাড়িতে গেছি। আর একটা বিষয় হলো মহিলারা কিন্তু স্বামীকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে তাদের ভিতর থেকে। তো ওর নানাকে ওর নানি বললো যে ওকে তো একটা মেয়ের সাথে কথা বলে, তো ওর দ্বারা ওর না অনেকটা পরিবর্তন হয়েছে, নাতি এখন নামাজ টামাজ পড়ে পর্দা হয়ে চলে। তো ওকে বললাম দেখার জন্য, ও আসার জন্য। তুমি কি বলো? ওর নানা রাজি হয়ে গেল আসার জন্য, ওর মামা সবাই মানে ফ্যামিলি সবাই রাজি হলো। তো আমি গেলাম, যাওয়ার পরে সালাম টালাম দিলাম, আচরণ ওরা দেখে সবাই খুশি হয়ে গেল। তো ওর মামা শুনতে পাইলো যে আমি ওর ভাগ্নির সাথে রিলেশন করি। আচ্ছা। তো সব কিছু দেখে ওর ফ্যামিলির নানি বাড়ির ফ্যামিলি বলতেছে হ্যাঁ ছেলে যেহেতু ভালো, এটা আমরা মেনে নিতে পারি, ও যদি চাই বিয়ে করতে পারবে। আপনি দেখলেন মেয়েটাকে, দেখার পর আপনার কেমন লাগলো? মেয়েটাকে দেখা করার পরে ভালো লাগলো। ভালো লাগার কারণ হলো আমার দ্বারা অনেক তার পরিবর্তন, মানে আমার প্রত্যেকটা কথা সে মানতেছে। আমি যখন হুকুম করতেছি সে সেটা করতেছে, আমি যেদিকে আদেশ করতেছি সেদিকে যাইতেছি। তো আমার ব্যক্তিগতভাবে আমার ব্যাপার ছিল মানুষটা যেমনই হোক সে যে আমার দেখানো পথে চলবে, আমি যেদিকে নেব সে সেদিকেই চলবে। তো তার চেহারা মোটামুটি ইনশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো এদিকে আরেক হলো সে আমার আদেশ মানতেছে, এদিকে থেকে মোটামুটি দেখে তাকে আমি মানিয়ে নিলাম যে তোমাকে আমার পারফেক্ট, তোমাকে চলবে। তো ও আমাকে দেখে নাই, কিন্তু আমার চাল চলন আমার কথা বলাতে ও আমাকে মেনে নিল। তো নানির বাড়ি প্রায় 4 দিন থাকছিলাম। তো নানির বাড়ির কাছে ওর খালার বাড়ি ছিল। তো খালার বাড়ির থেকে ওর খালা আসছিল নানি বাড়িতে। তো এভরিথিং বিষয়গুলো ওরা সবাই জানি না পারলো যে এমন একটা ছেলে। তো ওর খালা আবার ও আমাকে দাওয়াত দিয়ে ওর খালার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর খালু আসছিল, কালুকেও বললো। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, করার পরে আবার নানি বাড়ি ছুটে আসলাম। তো আমি তো অনেক দিন হয়ে গেল ওই জায়গায়, প্রায় 5 দিনের মতন হয়ে গেল। তারপরে বলতেছি আমি তো চলে যেতে হবে, ইনশাল্লাহ বাইসে থাকলে আবার আসবো। ওখানে ছিলেন 5 দিন? 5 দিন ছিলাম। ওরে বাবা। তারপর যেদিন আমি চলে আসি, ওই মেয়ের নানি কান্না করছিল আমার লাইগা। আচ্ছা। মানে এতটাকে যেহেতু 4-5 দিন থাকলাম, উনি দেখলো আমার চাল চলন, মানে ওদের মধ্যে একটা তাদের ফ্যামিলির একজন মনে হইতেছিল তাদের কাছে। আচ্ছা, ওকে। তো যখন চলে আসি সবাই যেন এদিন মামা কাজে যায়, তো এদিন মামা কাজে যায় না, সবাই এসে আমাকে রাস্তায় তুলে দিয়েছে গাড়িতে। তো দেখছিলাম যে নানি কেমন করে কান্না করতেছিল। বাহ, বিউটিফুল। ওকে, তারপর এখনো ভিতরটা কেমন লাগে। তারপরে আমি চলে আসলাম, প্রায় আধা ঘন্টা পর ওরা আমার কাছে ফোন করছিল আমি কতটুকু গেছি, কিভাবে আছি, কতটুকু সেফটিতে আছি। তো চলে আসলাম। চলে আসার পর এ পর্যন্ত তার ফ্যামিলি মানে তার বাবা জানে না, অথচ তার মা, নানা, নানি, মামা মামি সবাই জানে, শুধু তার বাপ ছাড়া। আমি চলে আসলাম। চলে আসার পরে ওর সাথে কথা চলতেছিল। এদিক দিয়ে ওর নানিও আমার কাছে ফোন দেয়, কেমন আছো, কি আসে এই বিষয়। তা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো হঠাৎ একদিন আমি ওকে বললাম দেখো আমরা তো কথা বলতেছি, এক হিসাবে তাকাইলে দেখা যায় এটা একটা হারামের পর্যায়ে আছে। আমরা যেহেতু দুজনকে পছন্দ করি, চলো আমরা বিয়ে করে নিই ফ্যামিলিগতভাবে। তো আপনি কি করতেন তখন? পেশায় কি করতেন? আমি লেখাপড়া করতাম, প্লাস একটা কোম্পানিতে চাকরি করতাম। কিসের কোম্পানিতে? ইলেকট্রিক কোম্পানি। আচ্ছা। আর মেয়েটার বয়স কত ছিল তখন? মেয়েটার বয়স ছিল 16 বছর। 16 পড়াশোনা করতো মেয়েটা? জি। আচ্ছা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ও বলতেছে, দেখো আমার এখানে 18 বছর হয় না, 18 বছরের নিচে বিয়ে করা ঠিক না। তারপরে আমি বললাম আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমরা যদি ফ্যামিলিগতভাবে কথা বলে রাইখা দেই, তোমার 18 হলো আমার 22 হলো, তখনই আমরা বিয়ে করে নিব। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো তার ও কি করছে, ওর বাবার কাছে জানাইছে। এমনিতে সবাই জানে ওর বাপ ছাড়া। তো ওর বাবার কাছে যখন বললো, ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু রাজি, ওর দাদি পর্যন্ত রাজি। আচ্ছা। তারপরে ওর দাদিয়া বলল, দেখো ওর বাবাকে বলতেছে যে ছেলের যেহেতু আমরা সবাই পছন্দ, তোমারও পছন্দ হবে। তুমি এক কাম করো, এখন তো আসা সম্ভব না, তুমি ফোনে কথা বলো, তারপরে তোমার ভালো মনে হলে তাকে আসতে বলবা। তো আমাকে উনি ফোন দিয়েছিল সন্ধ্যার দিক দিয়ে, সালাম দিলাম। তো উনি বলতেছে কেমন আছো, সব কিছু জিগাইলো, তার মেয়ের বিষয় জিগাইলো। আমি বললাম হ্যাঁ আপনার মেয়েকে আমি পছন্দ করি, আমি বিয়ে করতে চাই। তো উনি বললো ঠিক আছে, তুমি বিয়ে করতে চাও, কি করো তুমি? আমি বললাম আমি একটা চাকরি করি। কি কোম্পানি? তো আমার কোম্পানির নাম বললাম এমন এমন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, তোমার কথা ভালো লাগলো, এখন শোনো, মোবাইলে তো সব কথা বলা যায় না, তুমি একদিন এক কাজ করো, আমার বাড়িতে আসো। তো আমি প্রায় 6 দিন পরে, আমার কথা বলার 6 দিন পরে আমি বাড়িতে যাই, ওর বাড়িতে। যাওয়ার পরে ওর আব্বুর সামনাসামনি হয়। তো সামনাসামনি হওয়ার পরে ও আব্বু বলতেছে যে আমার স্যালারি কত, হ্যাঁ, আবার আমি কি মেয়েকে উনি যেভাবে রাখে এভাবে কি আমি রাখতে পারবো কি না। আমি বলতেছি যতটুকু পারি, এটা তো অগ্রিম বলা যায় না, আমি চেষ্টা করবো আপনার ছেলে যে ভালো রাখতে পারি। তো উনি শুনেও খুশি হলো। তো উনি বলতেছে দেখো আচ্ছা তোমার সব দিক দিয়ে আমার পছন্দ হয়েছে, তুমি এক কাজ করো, তোমার সাথে কথা বললাম, তোমার সাথে তো কথা বললাম, আমার মেয়ে দেওয়া যাবে না, তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে চাই। তো এদিন আমি চলে আসি। পরে 1-2 দিন পরে ফ্যামিলিতে আমার আব্বুর কাছে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, আপনারা কি বলেন? তো ফ্যামিলি আমার আব্বু আম্মুরা ছিল যে তাদের চিন্তা ভাবনা ছিল যে আমার ছেলে যেহেতু লেখাপড়া করতেছে, একটা চাকরিতে আছে, ভালো তার প্রমোট হবে, ভালো বেতন হবে, একটু ক্যারিয়ারটা একটু স্ট্রং হবে, তারপরে আমরা বিয়ে করাবো। তো এর মধ্যে মানে আমার অবস্থা দেখে আমার আব্বু রাজি হয়ে গেল। মানে আপনি বাবাকে রাজি করালেন? বাবাকে রাজি করালাম। এদিক দিয়ে আমার ফ্যামিলিতে সবচেয়ে ডিপেন্ড করে আমার আম্মু। আচ্ছা। তা আম্মু কোনোভাবেই রাজি হইতেছিল না। কেন? আম্মু রাজি হইতেছিল না যে হয়তো ছেলে এখন কোনো আবেগের বসে এমনটা করতেছে, হয়তো ছেলেটা একদিন বুঝতে পারবে। আমার অনুভূতি জানি না আম্মুর ভিতরে কি কাজ করছিল। তার আম্মু না করে দিল ওনার বাবাকে। তারপরে ওর বাবাকে না করার পরে ওর বাবা আমার কাছে সরাসরি আবার ফোন দিল যে দেখো তোমার আব্বু মেনে নিছে, তোমার আম্মু মেনে নেয় নাই। কারণ বিষয়টা হলো, ওর বাবা বলতেছে বিষয়টা হলো তোমার আব্বু বাহিরে কাজ করবে, তোমার আম্মু সারাদিন বাসায় থাকবে। আমার একটা মেয়ে, ওর বাড়ি থেকে আমার বাড়ি প্রায় অনেকটা দূর। তো বলতেছে দেখো আমাকে ছেড়ে আমার মেয়েটা যাবে, ওর মাকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে যাবে তোমার সংসারের জন্য। এখন সবসময় 24টা ঘন্টা তোমার মার সামনে থাকবে। তোমার মা যদি মেনে না নিতে পারে আমার মেয়েকে, তাহলে আমি কোন ভরসা তোমার হাতে আমার মেয়েটা তুলে দিব? কথা সত্য। তারপরে আমি বললাম তা তো ঠিক আছে, কিন্তু হয়তোবা আমি কোনোভাবে না কোনোভাবে আমি মানিয়ে নেবাটা বা চেষ্টা করবো আম্মুকে বোঝানোর জন্য। তো উনি বলতেছে তা ঠিক আছে, আচ্ছা তুমি চেষ্টা করো। তারপরে উনি আমাকে একটা শর্ত দিল। আমার জিজ্ঞাসা করছিল তোমার বেতন কত? আমি বললাম যে 15 থেকে 16,000 পরে মাসে। তো উনি বলতেছে তুমি যেদিন 25,000 টাকা ইনকাম করতে পারবা যে মাস থেকে, এরপর আমার সাথে যোগাযোগ করবা, আমি যে কোনো একটা ডিসিশন নিব। তো আমি যে কোম্পানিতে কাজ করি, একটা প্রোটেকশনে কাজ করি, তো যে আগে 8 ঘন্টা কাজ করতাম, ওর দিকে থাকায় আমি 12 ঘন্টা 14 ঘন্টাও কাজ করি। আমার কথা হলো আমার বেতন বাড়াতে হবে, হয়তোবা তার এই বেতনের উছিলা তাকে আমি পেতে পারি, যেহেতু বাপের শর্ত দিছে। তারপরে আমি রাত জেগে কাজ করতাম। তো কাজ করার পরে আমি মাস শেষে 24,000 টাকা ইনকাম করতে পারছি। যে চিন্তা করলাম যে মাসে আমি 24,000 টাকা ইনকাম করতে পারবো, আমার সামর্থ্য আছে। তোর আব্বুকে ফোন দিলাম, তো
তোর আব্বুকে ফোন দেওয়ার পরে উনি বলতেছে, দেখো তখন তো তোমাকে বলছিলাম তুমি যে এটা পারবে না, আমি জানতাম, যেহেতু 15,000 আর কই 25,000, দেখো যাই করছো, মানে 1 মাস পরে কথাটা বলা হইতেছে, এর মাঝে অনেক কিছু হয়ে গেছে জানি না ওর ফ্যামিলিতে। বলতেছে যে যাই করছো, হ্যাঁ তোমার ভবিষ্যতে ভালো হবে, আমার মেয়েকে তোমার কাছে দিতে পারবো না। ওই কথা বলার পরে মনটা ভেঙে গেল। এত পরিশ্রম করা, এত কিছু করলাম তার জন্য, তার বাবা হঠাৎ করে এই কথা বলে দিল। তো ওর কাছে ফোন দিলাম যে তোমার আব্বু তো আমাকে এত এই শর্ত দিয়ে তোমার আব্বু আমার হুট করে না করে দিল, তোমাকে দিবে না। তো ও কথা শুনে ও কান্না করছিল। তারপরে বলতেছে যাক কিছুদিন যাক, তুমিও থাকো ওইদিকে, আমিও থাকি, আমার যেহেতু প্রাপ্তবয়স যেদিন হবে সেদিন আমি চলে আসবো। ওইদিকে আমার ফ্যামিলি, মানে ওর আব্বুর সাথে আমার ফ্যামিলির কথা কাটাকাটি হওয়ার পরে আমি একটু ফাগলামি বেশি করতেছিলাম বাড়িতে, উশৃঙ্খল করতেছিলাম বেশি। এদিকে আব্বুর শরীরটা অসুস্থ ছিল, কিন্তু ফ্যামিলির মধ্যে আমি একলা, আমার 3টা বোন, একটাই ছেলে আপনি? একটাই ছেলে আমি। তো দেখতেছে যে আমি শুধু ওই মেয়ের পিছনে ছুটতেছি। তো যেহেতু আমি অবুজের মতন জানি না, অবুজের মতনই কাজ করছি, বাপের একটু চিন্তা বেশি থাকে। এখন উপলব্ধি করতে পারতেছি অবশ্য। কি হয়েছিল সেটা বলেন। হ্যাঁ, তারপর তখন আমার বিষয়টা হলো, সেদিন ওর সাথে কথা বলার পরে ও বলছিল যে চলে আসবে আমার কাছে। তে এর মধ্যে প্রায় আমার গেছে প্রায় 11 মাস চলে গেল। 11 মাস চলে যাওয়ার পরে মানে ওর ফ্যামিলি থেকে ওরে কীভাবে কী বুঝাইছে জানি না, ও হুট করে আমাকে বলতেছে, দেখো ফ্যামিলির বড় মেয়ে আমি, একটা মেয়ে, তো আমি যদি, আমার আম্মুর শরীরটা অসুস্থ, আমি যদি চলে যাই আম্মুকে দেখার মতন কেউ নাই। এখন দেখো জীবনের সুখ দুঃখ মিলাই আছে, হয়তোবা আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে পারবো না। হুট করে যখন ওর এই কথা শুনি, আমার মানে সব কিছু এলোমেলো হয়ে গেল। এত আশা, এত কিছু, এত সংগ্রাম করলাম তার জন্য, আর সে হুট করে আমাকে একটা এই কথা বলে সব কিছু শেষ করে দিল। তারপরে কিছু মনে করি না, তার সাথে চেষ্টা করতেছি কথা বলার জন্য। সে আমার সাথে এমন একটা দিন যেত সে 24 ঘন্টায় কথা বলতো, কিন্তু এখন সে সারাদিনে আধা ঘন্টা কথা বলতে চায় না, মানে অ্যাভয়েড করতে চায়, সে আমাকে আড়িয়ে চলতে চাইতেছে। আচ্ছা, তারপরে ওর সাথে কি করলাম যে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একটা পাখি, 2টা পাখি, একটা পাখি আর একটা পাখিকে ছেড়ে চলে যাইতে চাইতেছে, কিন্তু পাখিটা যে কোনোভাবে ধরে রাখতে চাইতেছে, এমন একটা পোস্ট দেখছিলাম। আমার ভিতরে এমন একটা অনুভূতি কাজ করতেছিল যে সে যতই চলে যাওয়ার চেষ্টা করুক না কেন, আমি যে কোনো মূল্যে তাকে আঁকড়িয়ে ধরবো, যদি হয়তো বা তার হাতটা একবার ধরতে পারি। এই আশায় আবার কথা বলার চেষ্টা করলাম, তার অনেক কিছু রিকোয়েস্ট করলাম, কিন্তু শেষ সময় সে আমাকে ছেড়ে চলে গেছে। কিভাবে গেল? হুট করে তার মোবাইল টোবাইল সব কিছু অফ করে দিল, ফেসবুক ইমোতে কোনো লাইনে আসে না। তোর বাড়ির নাম্বারে ফোন দিয়েছিলাম, নাম্বারের ব্লক লিস্টে ফেলাই দিচ্ছে আমাকে। তো সেদিন সারাটা রাত আমার কান্নাই, আমার চোখ ফুলে গেছিল, এমনভাবে কান্না করছি রাতগুলোতে, সারা রাত ঘুমাতে পারি না। ফজরের টাইমে একটু ঘুম আসছিল চোখে, সকালে আর ডিউটিতে কাজ করতে পারি নাই। এরপর থেকে প্রত্যেকটা রাত জানে আমার ভিতরে কতটুকু কষ্ট, কতটুকু অশ্রু জড়ে আমার চোখ। কি করতেন আপনি ওই সময়টাতে? আমি এই সময়তে রাতে, আমি বেশি তো দিনে তো কাজে ব্যস্ত থাকতাম, রাতে যখন অবসর হইতাম তখন তার কথাগুলো খুব বেশি মনে পড়তো। তখন আপনার যখন তার কথা বেশি মনে পড়তো, যে তা আমার পিছনে স্মৃতিগুলো ভিতরে যে কেন উপলি আসতো, কিভাবে যে বাহির হয়ে মানে চোখের সামনে চলে আসছে সব কিছু। তার সাথে এভাবে সময় কাটাইছি, এভাবে কথা বলছি, এই কথা বলছি, ওই কথা বলছি, সব মিলিয়ে যেন আমাকে আঁকড়িয়ে ধরে রাখছে, ভিতরে যন্ত্রণা দেয়। তো এভাবে প্রত্যেক দিন কান্না করি, এখনও কান্না করি, কিন্তু এর ভিতরে আমার এতটাই কষ্ট পাইছি, তা সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু বন্ধ করে দিল। আপনি গেলেন না ওর বাড়িতে? বাসায় গেলেন? ওর বাসায় যাই নাই, কারণ হলো ওর সাথে রিলেশনের মধ্যে ওর আব্বু ওর আম্মুকে মারধর করে, উশৃঙ্খল বেশি করে। তো বলছে কোনোভাবে যদি ছেলের সাথে যোগাযোগ করে বা ছেলের মানে আনাগোনা বাড়ির আশেপাশে দেখি তাহলে তোদেরকে মেরে ফেলবো, এমন হুমকি দিছে। তো এই চিন্তা করে আর যাইনি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই,
ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। এর মাঝে আমি একদিন নামাজে দাঁড়িয়েছি। আমি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে ছুটে যাই, কিন্তু নামাজের মধ্যে হঠাৎ তার কথা মনে আসছিল। অজস্র কান্না করছিলাম নামাজে দাঁড়িয়ে। একবার নামাজে দাঁড়িয়ে কান্না করছি, মাত্র একবার। জীবনে তো বহুবার হওয়ার কথা। যাই হোক, যেহেতু টিনেজ লাভ। তারপর আপনার এভাবে আমার দিন চলতে লাগলো। তারপর তারও তো সে আমাকে ভালোবাসে, তারও তো কষ্ট লাগার কথা। সে মাঝে মাঝে ফোন দিয়ে কান্না করে। সেও ফোন দিয়ে কান্না করে? হ্যাঁ, আননোন নাম্বারে ফোন দিয়ে কান্না করে। আমি বললাম, কান্না করে আর কি হলো? মানুষ তো ভালোবাসে মানুষের হাত ধরার জন্য। যতই বিপদ আসুক না কেন মোকাবেলা করতে হয়। তুমি চাইলে মোকাবেলা করতে পারতে। ও বলতেছে যে পরিস্থিতি শিকার কিছু করার নাই। তাই আমি বলতেছি, পরিস্থিতি শিকার যাই হোক, তুমি এভাবে মাঝে মাঝে হুট করে ফোন দাও, আর তো কষ্ট আমার বেশি হয় যখন পিছনের স্মৃতিগুলো আবার আমাকে পিছন থেকে আঘাত করে। তো এভাবে সে হুটহাট করে ফোন দেয়। মানে সব কিছু আমার এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু ভাবতে পারি না এখন। কিন্তু কিছুদিন যাবৎ তার জন্য আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক কিছু হয়ে গেল। তে এর মধ্যে আব্বু মারা গেছে। আব্বু মারা যাওয়ার পরে আমি দেখলাম যে আব্বু যে মারা গেছে, আমার ভিতরে অনুভূতি হয় যে আমি যে পাগলামি করতাম, এই পেন তার মাথায় বেশি কাজ করতো। আমার ছেলে কি হবে, এই পাগলামি করে এত দূর চলে যায়, মানে আমাকে নিয়ে একটু অতিরিক্ত টেনশন করতো। হুট করে একদিন রাতে ফোন দিয়ে আমার সাথে কান্না করতেছে, কতকে দেখতে ইচ্ছে করতেছে। কে? বাবা? বাবা। মানে আমি ঢাকা ছিলাম। তো আমি বললাম, দেখো আব্বু, মানে কেমন যেন আমার ভিতরে কেমন কেমন লাগতেছে আব্বুর কণ্ঠ শুনে। আমি বলতেছি, দেখো আব্বু, আমি সকালে চলে আসবো, তুমি একটু চিন্তা করে না, আমি সকালে তুমি আমাকে দেখতে পারবা। তো আমি সকালে রওনা হয়ে যাই। যে হাফ রাস্তা যাওয়ার পরে আমি শুনতে পারি আব্বু মারা গেছে। আরে, এতটা কষ্ট লাগলো যে চিন্তা করলাম যে আমার জন্য সে কি না করছে। আমি যখন ওর কাছে গিয়েছিলাম, আব্বু ডিসির কাছে পর্যন্ত ফোন দিছে। মানে ওর আব্বু, আমি যখন ওকে নিয়ে ওকে নিয়ে চলে আসতে চাইছিলাম, এর মাঝে এটা মিস্টেক হয়ে গেছে। ওর মাঝে ওকে নিয়ে আইতে চেয়েছিলাম, ওর বাবা কিভাবে জানিয়ে ফেলছে। জানার পরে ওর আব্বু আমাকে আটকে রাখিয়ে দিছিল, মানে আমাকে দিবে না, আসার জন্য ফ্যামিলিকে নিয়ে আসতে হবে। তো আমার ফ্যামিলি তো কেউ নাই, আব্বু আছে শুধু। আব্বুর শরীর অত ভালো না। তো আব্বু জানতে পারলো, মনে হয়েছে আমার ডিসি আছে ওই জায়গায়, আমার দাদা হয়, ডাইরেক্ট ওনার কাছে যোগাযোগ করছে। তে আমি বললাম যে দাদা দেখেন, এমন কোনো সমস্যা নাই, তে আমি সমস্যা হলে বলবো। অনেক কিছু আব্বু চিন্তা করতে করতে হয়তো বা স্ট্রোক করে মারা গেছে কিনা এটা আমি সঠিক জানি না, কিন্তু একটা মাত্র ছেলে। হ্যাঁ, কিন্তু আমার এখন অনুভূতি হয় যে আব্বু আমার দ্বারা অনেকটাই পেন হয়ে কষ্ট পেয়ে দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে, শুধু একটা মেয়ের জন্য। আর সেই মেয়ে আজ আমাকে একা করে নিজেই একাকিত্বে দিন কাটাইতেছে খুব আনন্দে। এত কিছু ভালোবাসার পরেও তাকে আমি আপন করে পেলাম না।
একাকিত্বে দিন কাটাচ্ছে বলতে একা দিন কাটাচ্ছে বলতে ওর বান্ধবী আছে, আমি অনেক সময় দেখি, মাঝে মধ্যে দেখি ফেসবুকে আপলোড করে ওর ভিডিও, খুব হাসি আনন্দের সাথে তার দিন কাটাইতেছে। যে একটা মানুষ, আপন মানুষ চলে গেলে তার ভিতরে যে একটা কষ্ট বেদনা নিজে ভেঙে পড়ে, তার ভিতরে আমি একটু দেখতে পাই নাই। ফেসবুকের এই ভিডিওগুলো দেখে মূল্যায়ন করা ঠিক হবে না। না, তা ঠিক আছে, কিন্তু আমি তো সরাসরি তাকে দেখতে পাই না। এটা ঠিক, আপনাকে সে মিস করে না বা নক দেয় না, মিস করলেও প্রয়োজন মনে করে না। কতদিন হলো ব্রেকআপ হয়েছে? ব্রেকআপ হয়েছে আমাদের প্রায় 36 থেকে 37 দিন হবে। 34 থেকে 37 দিন আপনার ব্রেকআপ? জি। এটা তো খুব অল্প সময়, এটা ব্রেকআপ বলাও যায় না। এমন হতে পারে মেয়েটা হয়তো আবার ফিরে আসবে, এটাও হতে পারে। তা ঠিক আছে, কিন্তু আশা করি সে যদি চলে আসে আমার কাছে হয়তোবা আবার নিজে। কিন্তু সে যে চলে গেল, চলে যাওয়ার পেছনে রিজনটা কি ছিল? রিজনটা ছিল যে তার ফ্যামিলির মধ্যে তার বাপ চায় না যে আমার সাথে একসাথে হই আবার। সে বাবার চাওয়াটাকে সম্মান করেছে, ঠিক আছে। আমি আপনার এই গল্পটা শুনে আমি খুব ছোট করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনার এই যে বাবার চলে যাওয়াটা আপনি অনুভব করেন নাই, জি, এইটা একটা জীবনের জন্য অনেক বড় একটা শিক্ষা। হ্যাঁ জি, কারণ আপনার বাবা যে সময় অসুস্থ ছিল, আপনি যে বাবার পাশে ওইভাবে বাবাকে সাপোর্ট করার কথা ছিল, ওইটা আপনি করতে পারেন নাই। জি না, এটাও যেমন সত্য, ঠিক একইভাবে এটাও সত্য যে এটাও আপনার জীবনের জন্য একটা শিক্ষা হলো। তবে কিছু কিছু শিক্ষায় শুধু লসই থাকে, এটার কখনো রিপেইন্ট করার কোনো সুযোগ থাকে না। আপনি চাইলে তার বাবাকে ফিরাই নিয়ে আসতে পারবেন না, এইটা শুধু লসই। কিন্তু এখানে শিক্ষার বিষয়টা কি? শিক্ষার বিষয়টা হচ্ছে মায়ের সাথে যাতে কখনো এই ভুলটা না হয়। জি জি। আপনি যে বয়সটাতে আছেন, 20 বছর বয়স, এই বয়সে ইমোশন অনেক বেশি থাকে। ইমোশন কোন মানুষের থাকে না? অনেক মানুষেরই থাকে। 50 বছর বয়সে কেউ মানুষ ইমোশনাল হয়, সেটা বড় কথা না। এবং 20 বছর মানুষে বিয়ে করে যে মানুষ সুখী হয়নি, এটাও কথা না। হ্যাঁ, হতে পারে, যদি ভালো কাপল হয়, যদি আল্লাহ কপালে ভালোভাবে সুখ শান্তি রেখে থাকে, সেটা হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনটাই না আসলে পাওয়া না পাওয়ার খেলা। আপনি আজকে 20 বছরে যে কষ্টটা পেয়েছেন বা পাচ্ছেন, 25 বছর বা 30 বছরে গিয়ে হয়তো এমন একটা মানুষ আপনার জীবনে আসবে যখন এই সম্পর্কটাকে, বর্তমান সম্পর্কটাকে আপনার কোনো কিছু মনেই হবে না, ফিলই হবে না। সেই সুযোগটা আপনার সারাটা জীবন জুড়েই আছে, কিন্তু আপনি বর্তমান অবস্থানে থেকে সেটা অনুভব করতে পারবেন না। এগুলো এক ধরনের পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন এবং সবাই আমরা কম বেশি পরীক্ষার মধ্য দিয়ে যাই। তবে আমি একটা জিনিস আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি যতই তাকে লাভ করেন না কেন, যতই ভালোবাসেন না কেন, ওই মানুষটা যদি আপনাকে না চায়, কখনো আপনি নিজেকে ছোট করবেন না। কখনো তার কাছে গিয়ে ভিক্ষা মানবেন না, কখনো তার কাছে গিয়ে হাত পা জোর করবেন না। এই জিনিসগুলা আপনাকে সারাটা জীবন তার পায়ের নিচে রাখবে। এভাবে বলাটা উচিত হলো না, কারণ এটা গণমাধ্যমে, এটা এভাবে আসে না, মানে যাওয়াটা উচিত না। মানে মানুষের ব্যক্তিত্বকে লাভের কাছে কখনোই মানে ছোট করতে হয় না, রাইট? তো আমার মনে হয় যেটা, যে ঠিক আছে, সে যেহেতু আসতে চায় না, আপনি তাকে খুব সুন্দর করে বলে দেন যে তোমাকে আমার আর প্রয়োজন নেই। না, এটা বলুন না, আপনি বলেন যে ঠিক আছে, তুমি যেহেতু আসতে চাও না, আমারও কোনো আপত্তি নাই, ইটস ওকে, তুমি তোমার লাইফ লিড করো, আমার শুভকামনা সবসময় থাকবে। বাট এমন ভেবো না যে আমি তোমার জন্য শেষ হয়ে গেছি বা আমি তোমার জন্য তোমাকে ছাড়া সার্ভাইভ করতে পারবো না। পুরো পৃথিবীটাই সম্ভাবনাময়। হ্যাঁ, একজন গেছে, আরেকজন আসবে, তার জীবনও হয়তো এভাবেই হবে, কিন্তু কারোর জন্য জীবন শেষ করে দেওয়াটার কোনো মানে হয় না। আপনি ধরেন আজকে যে অবস্থায় আছেন, কিছুই হয়নি আপনাদের সম্পর্ক অন্যান্যদের তুলনায়, অনেকের বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপরে সংসার শেষ হয়ে যায়, অনেকের আছে এরকম, তারপরেও তারা সার্ভাইভ করেন, বেঁচে থাকেন, তাই না? তো আমার মনে হয় যেটা, যে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়টা ওইটাই, যে কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলোকে মূল্যায়ন দিতে হয়, মূল্য দিতে হয়। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আমাদের গুরুজনরা বলেন। আপনার বাবা এবং আপনার মা হচ্ছে আপনার জীবনের শ্রেষ্ঠতম সম্পদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই বাবা মায়ের প্রতি যে দায়িত্বের জায়গাটা আছে, সেটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমরা যতই ইমোশনালি কারোর প্রতি উইক হই না কেন, যতই কোনো একটা মেয়েকে ভালোবাসি না কেন, ছেলেকে ভালোবাসি না কেন, ওই ভালোবাসা যদি আপনাকে পুরা দুনিয়া থেকে অন্ধ করে ফেলে, মোহ করে ফেলে, তাহলে বুঝতে হবে এটা ভালোবাসা না, এটা একটা রোগ। ঠিক আছে? আর যেই ভালোবাসাতে ব্রিদিং স্পেস থাকে না, যেই ভালোবাসাতে নিঃশ্বাস নেওয়া যায় না, যেই ভালোবাসাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে না, আন্ডারস্ট্যান্ডিং থাকে না, সেই ভালোবাসাটা না বাসাটাই ভালো। ঠিক আছে? আর এটা আপনার ওই মেয়েটার জায়গা থেকে রিজেক্ট এসছে, তো এই জন্য আপনার আগ্রহটা অনেক বেশি বেড়েছে। পৃথিবীর নিয়মটাই এটা। কাউকে আপনি লাভ করার পরে যদি কেউ আপনাকে রিজেক্ট করে, আপনার আগ্রহটা 3 গুণ বেড়ে যাবে, 5 গুণ বেড়ে যাবে। এটাই নিয়ম, আপনার ক্ষেত্রে সেটাই হয়েছে। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি যে আপনি মাত্র নামাজে একবার কান্নাকাটি করেছেন, এই সময় তো নামাজে কন্টিনিউয়াসলি কান্নাকাটি করা। তো যাই হোক, আমি
শেষবেলা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার বয়স আমার বয়স প্রায় ডাবল। জি জি সো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে কিছুই হয়নি জীবনে, সামনে এগিয়ে যেতে হবে। মেয়েটাকেও আপনি আর ডিস্টার্ব করেন না, ওর ফ্যামিলির প্রতি আপনার সবসময় শ্রদ্ধা থাকা উচিত, তারা যথেষ্ট ভালো ব্যবহার করেছে, জি জি তারা চমৎকারভাবে এগিয়ে যাক। আর এই মেয়েটি যদি আপনার জীবনে নাও আসে, কোনোভাবেই তাকে অসম্মান করবেন না। না না না, আজকে ওর আম্মু ফোন দিয়েছিল, যখন আসি তখন বলতেছে তোমাকে খুব মিস করতেছি। তা আমি বলতেছি দেখেন যাই হয়ে গেছে, মানুষের জীবনে ভালো মন্দ মিলেই জীবনটা। তো আমি বললাম আমার জন্য দোয়া করবেন, আমি তার জন্য দোয়া করি সে যেন একটা ভালো স্বামী পাক, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো একটা স্ত্রী পাই। দ্যাটস ফাইন, ফ্যান্টাস্টিক রিয়েলাইজেশন। তো এটাই হোক। আর প্রিয় শ্রোতা, আমরা আসলে একজনের গল্প শুনে একজনকে মূল্যায়ন করে কথা বলি, এটা আমাদের গল্পের একটা সীমাবদ্ধতা, যেটা আমাদের ডিসক্লেমারে সবসময় থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। তবে প্রতিটি গল্প থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। আজকের এই নূর মোহাম্মদের গল্প থেকে আমরা যদি শিখি যে ওর গল্পটা কিন্তু শেষ হয়ে গেছে, টিনেজ লাভ, তারপরে ও কোনো ধরনের ড্রাগ অ্যাডিকশনের মধ্যে যায়নি, খারাপ কাজ করেনি, বা পরিবারের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রেখেছে। এবং এই অল্প বয়সে ওর যে রিয়েলাইজেশন যে বাবা চলে যাওয়াটা আমি মিস করিনি, গল্পটা মানে প্রেমটা শেষ হয়ে যাওয়ার পরে বা সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার পরে আমি যেটা মিস করছি এবং সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব না, বাবার প্রতি ওই সময় আমার অনেক বেশি দায়িত্ব পালন করা ছিল। এই রিয়েলাইজেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই ভুলটা যেন আমরা না করি। ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।